স্টুডেন্টস চলে এসো, আজকে তোমাদের পড়াবো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এই ডিএনএ দেখো তোমরা আগেও পড়েছো যে ডিএনএটা কি। ডিঅক্সিরাইবো শর্করা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকেই বলে ডিএনএ। এবারে আরও কিছু কিছু ব্যাপার দেখো। সজীব কোষে এই যে ডিএনএ সেটা স্বপ্রজননশীল, মানে নিজেই নিজের কপি তৈরি করতে পারে, নিজে মিউটেশন করবার ক্ষমতা আছে এবং জীবে যত সমস্ত বৈশিষ্ট্য সেই সমস্ত বৈশিষ্ট্যেরই কিন্তু ধারক এবং বাহক এবং বংশগত বৈশিষ্ট্য, অর্থাৎ পিতামাতার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো সন্তানের মধ্যে চলে আসে। এরপরে দেখো কি কি দিয়ে তৈরি হচ্ছে এই ডিএনএ। ডিএনএ তৈরি হচ্ছে নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, এই সমস্ত দিয়ে তৈরি হচ্ছে। সামনে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিকের ছবি। এনারাই প্রথম এই ডিএনএর মডেলটি আবিষ্কার করেছিলেন, এই জন্য ওনারা নোবেল পুরস্কারও পান। এছাড়া এই কাজে সাহায্য করেছিলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, ওনারাও ওনাদের সহপাঠী ছিলেন এবং ডিএনএর যে ফার্স্ট এক্স রে ক্রিস্টালোগ্রাফি করে উনি কিন্তু ধারণা করতে পেরেছিলেন যে ডিএনএর গঠন কীরকম হতে পারে। সেই আইডিয়াটাই ওনাদের সঙ্গে উনি শেয়ার করেছিলেন এবং পরবর্তী কালে সেই আইডিয়ার উপরেই কিন্তু এই ওয়াটসন এবং ক্রিক আরও বেশি কাজ করে ডিএনএর যে আধুনিক মডেল সেটা আবিষ্কার করতে পেরেছিলেন। চলে এসো ডিএনএর প্রকার। ডিএনএ কত রকম হয় দেখো। সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ, মানে ডিএনএর ভেতর এই যে সূত্রাকার অংশ থাকে, তোমরা জানো যে এরকম দুটো সুতো থাকে যেটা পরস্পরের সঙ্গে পেঁচানো থাকে। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, মানে একটা সুতো দিয়ে হতে পারে, দুটো সুতো দিয়ে হতে পারে। রাইট হ্যান্ডেড, অর্থাৎ পাকটা এইভাবে এই দিকে অ্যারো করেও হতে পারে, আবার উল্টো দিকেও অ্যারো করে হতে পারে যদি সেটা লেফট হ্যান্ডেড হয়। রাইট হ্যান্ডেড হলে এই দিকে হবে, লেফট হ্যান্ডেড হলে এই দিকে হবে। ডিএনএ সম্পর্কিত আরও কিছু তথ্য দেখো। ডিএনএর যে ওয়েট সেটা কি হবে 5.6 পিকোগ্রাম মানুষের ক্ষেত্রে। আর লোকেশন কোথায় কোথায় ডিএনএ থাকতে পারে, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ায় এবং ক্লোরোপ্লাস্টে থাকতে পারে। কম্পোনেন্টস অফ ডিএনএ একটু আগে শুনলে যে ডিএনএ কী কী দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। এখানে দেখো রাইবোজ সুগারের একটা স্ট্রাকচার দেয়া আছে, এখানে 5 কার্বনযুক্ত শর্করা 1 2 3 4 5, আর একটা রয়েছে অক্সিজেন এখানে। এইখানেও দেখো এই যে ডিঅক্সিরাইবোজ, এই তার স্ট্রাকচার। মোরলেস দুটোতে কি পার্থক্য তোমরা কি বুঝতে পারছো? দেখো একই রকম প্রায় দেখতে, কিন্তু সামান্য একটু আলাদা। কোনটা আলাদা দেখো, 2 নম্বর পজিশনে এইখানে যে অক্সিজেন রয়েছে হাইড্রক্সিলে, সেই অক্সিজেনটা ডিটাচড হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। এর ফলে যেটা তৈরি হবে সেটা কি হবে, 2 নম্বর পজিশনে কোনো অক্সিজেন নেই। এই জন্যই একে বলা হচ্ছে ডিটাচড অক্সিজেন রাইবোজ সুগার, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার। মানে রাইবোজ সুগার থেকে তার 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেলে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এবার আরেকটা উপাদানের ফসফরিক অ্যাসিড, এর স্ট্রাকচারটা দেখো। এর হচ্ছে যেহেতু এর যোজ্যতা 5, দেখো মাঝখানে ফসফরাস রয়েছে, এর 3টে হ্যান্ডে 3টে হাইড্রক্সিল রয়েছে, আরেকটা হ্যান্ডে ডাবল বন্ড দিয়ে রয়েছে একটা অক্সিজেন। চলে এসো এর নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি দেখতে পাচ্ছ, 2 রকম হয়, পিউরিন এবং পিরিমিডিন জাতীয়। পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিন হলো থাইমিন আর সাইটোসিন। এগুলো ডিএনএ সব নাইট্রোজেন বেস। যদি আরএনএ হয় দেখবে আরএনএর ক্ষেত্রে এই থাইমিনের বদলে থাকবে ইউরাসিল। এবার চলে এসো ধাপে ধাপে কীভাবে ডিএনএ এই ইউনিটগুলো দিয়ে তৈরি হচ্ছে। নাইট্রোজেন বেস, এই যে তোমরা শুনলে, এই নাইট্রোজেন বেসের মধ্যে এই যে অ্যাডেনিনের সঙ্গে যখন এই ডিঅক্সিরাইবোজ সুগার মিলিত হচ্ছে তখন কি হচ্ছে, তৈরি হচ্ছে ডি অ্যাডেনোসিন। এবার ডি কেন বলা হলো দেখো, যেহেতু এখানে সুগারটা ডিঅক্সিরাইবোজ সুগার, তাই শর্টে এখানে ডি বলা হচ্ছে। তাহলে একটি নাইট্রোজেন বেস, একটি পেন্টোজ সুগার দিয়ে যেটা তৈরি হলো, তৈরি হচ্ছে নিউক্লিওসাইড।
এবার এক একটা নাইট্রোজেন বেসের জন্য আলাদা আলাদা নিউক্লিওসাইড তৈরি হবে। যেমন অ্যাডেনিন প্লাস সুগার হচ্ছে ডি অ্যাডিনোসিন, তেমন গুয়ানিন প্লাস সুগার অর্থাৎ ডি অক্সিরাইবোজ সুগারের জন্য ডি গুয়ানোসিন, থাইমিন প্লাস সুগার ডি থাইমিডিন এবং সাইটোসিন প্লাস সুগার ডি সাইটিডিন। দেখো এই যে নিউক্লিওসাইড তৈরি হলো, সেই নিউক্লিওসাইডের সঙ্গে আবার ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। এটাকে শর্টে আমরা এনটি দিয়েও বোঝাচ্ছি। তাহলে নাইট্রোজেন বেস প্লাস ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড এই ইউনিটগুলোই কিন্তু ডিএনএ তৈরির এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এই রকমভাবে অনেকগুলো নিউক্লিওটাইড, ধরে নাও এখানে একটা নিউক্লিওটাইড এরমভাবে তৈরি হলো, তার সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, এরকমভাবে অনেকগুলো নিউক্লিওটাইড যখন পরপর পরপর জুড়ে যাচ্ছে, তখন ডিএনএর একটি স্ট্র্যান্ড বা একটি তন্ত্রী তৈরি হচ্ছে। এই জন্য তাকে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড। মানে সিঙ্গেল হলে তাকে নিউক্লিওটাইড, এবং যখন অনেকগুলো নিউক্লিওটাইড পরপর পরপর জুড়ে যাচ্ছে, বড় একটা চেন তৈরি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড। এইভাবেই দেখতে পাচ্ছ তোমরা যে ডিএনএর এইরকম একটা স্ট্র্যান্ড তৈরি হয় এইভাবে পলিনিউক্লিওটাইড দিয়ে। তার সঙ্গে আরেকটাও চেন এরকমভাবে এরকম স্পাইরালি একে ঘিরে থাকে। তাহলে ডিএনএর ক্ষেত্রে এরকম দুটো চেন, দুটোই কিন্তু পলিনিউক্লিওটাইড, এবং মাঝখানে এদের অবশ্যই কিছু বন্ধন রয়েছে, পরে আলোচনা করছি। একে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবারে দেখো এ অর্থাৎ অ্যাডেনিন প্লাস ডি সুগার, তার সঙ্গে যদি 3টে ফসফেট জোড়া লাগে, যেটা নাকি আমরা ফসফরিক অ্যাসিড থেকে পাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে ডিএটিপি অর্থাৎ ডি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। যেটা তোমরা হামেশাই শুনে থাকো যে এটিপি এটিপি বলে কি জিনিস, এটাই হচ্ছে সেই এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন প্লাস ডি সুগার প্লাস 3টে ফসফেট, সেটাই হচ্ছে এটিপি। এবার যদি গুয়ানোসিনের সঙ্গে একই রকমভাবে জুড়ে যাচ্ছে ডি সুগার প্লাস 3টে ফসফেট, সেটা হবে ডি জিটিপি। থাইমিডিনের সঙ্গে যদি ডি সুগার প্লাস 3টে ফসফেট জোড়ে, তাহলে তখন হবে কি থাইমিন ট্রাইফসফেট, এবং সাইটোসিনের সঙ্গেও যদি জুড়ে যায় তাহলে সাইটোসিন ট্রাইফসফেট। এইভাবে তৈরি হয়। এবার চলে এসো কী করে এরকম একটা স্ট্র্যান্ড বা চেন তৈরি হয় কেমিক্যালি, সেটা দেখো। দেখো এই যে সম্পূর্ণ এই যে জিনিসটা আছে, এইটুকু অংশ আমি এইটুকু অংশ দেখাচ্ছি। এইটুকু অংশ তোমাদের সঙ্গে একটু আগেই আলোচনা করলাম। এটা কি না, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এবং এখানে কি ছিল ডিঅক্সিরাইবোজ শর্করার, এখানে তোমরা দেখতেই পেয়েছিলে যে এখানে হাইড্রক্সিল ছিল, OH হাইড্রক্সিল ছিল, সেটা উড়ে গেছে, সেটা বাদ হয়ে গেছে, তার বদলে সেখানে অ্যাডেনিন এসে যুক্ত হয়েছে, অ্যাড হয়েছে। এবারে এই যে জিনিসগুলো লাগছে, এটা হলো কি, এটা হচ্ছে সুগার বেস। আর কি কি লাগছিল, আর যেটা আমাদের লেগেছে সুগার, এটা হচ্ছে নাইট্রোজেন বেস। আর কি লেগেছে, আর লেগেছে আমাদের ফসফরিক অ্যাসিড। এবার সেই ফসফরিক অ্যাসিডের থেকে দেখো এখানে ভালো করে লক্ষ্য করে যে এই যে জিনিসটা, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। এবারে দেখো কিভাবে এরা পরস্পরের সঙ্গে জুড়ে যাচ্ছে। এইখানে যে হাইড্রক্সিল ছিল, এই হাইড্রক্সিলের সঙ্গে এই হাইড্রোজেন, এরা মিলে বেরিয়ে পড়লো, তাহলে একটা জল পেয়ে গেলাম, বেরিয়ে গেল। তাহলে এই অক্সিজেন কি হলো, এই অক্সিজেন এর সঙ্গে জুড়ে গেল, এই পজিশনে গিয়ে এই অক্সিজেন এইখানে হাইড্রোজেনের সঙ্গে জুড়ে গেল। বুঝতে পারছো? তাহলে এখান থেকে OH আর এটার থেকে ফসফরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে H2O বেরিয়ে গেল। আচ্ছা, তারপর এদিক থেকে দেখো কি হলো, এইখানে নিচেও যে পরবর্তী যে ডিঅক্সিরাইবোজ শর্করা রয়েছে, সেখানেও দেখো এইখানে H এবং এখানকার OH মিলে আরেকটা H2O জল বেরিয়ে গেল, আর এখান থেকে
একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে সেটা কি হবে? H প্লাস হিসেবে। তাহলে কে পড়ে থাকলো? অক্সিজেনটা পড়ে থাকলো, অক্সিজেন কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই কারণে এই যে H প্লাস বেরিয়ে গেল, এই H প্লাস বেরিয়ে গেল বলে এটার নেচার হয়ে গেল অ্যাসিডিক, অ্যাসিডিক নেচার হয়ে গেল। তোমরা পড়েছো যে ডিএনএ কে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাহলে এটা H প্লাস দিচ্ছে বলেই কিন্তু এটাকে বলা হচ্ছে অ্যাসিডিক নেচার। তাহলে এরা যদি সম্পূর্ণভাবে জুড়ে যায়, তাহলে কি এখানে H এর সঙ্গে ওটা জুড়ে গেল, আবার এখানে কি হলো? এই অক্সিজেন আর এখানের কার্বন এরা জুড়ে গেল, OHটা বাদ চলে গেল, এইভাবে একটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল। এবং দেখো এইটা যেহেতু ফসফেট প্রান্ত, এই ফসফেট প্রান্তটাকে বলা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এবং শেষের দিকে যে প্রান্তটা হাইড্রক্সিল প্রান্ত বলে একে বলা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এবার কিভাবে পরপর জুড়ে গেল তোমরা তো বুঝতেই পারলে যে জল বেরোলো। এবার এই যে H প্লাসটা অ্যাসিডিক নেচার তো করলোই, এবং এই হাইড্রোজেনটা পরে আবার ইউজ হবে কোথায়? এইখানে যে একটা সুতো তৈরি হলো, মানে একটা স্ট্র্যান্ড তৈরি হলো, তার পরবর্তী যে স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডের সঙ্গে মাঝখানে যে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডটা এটা তৈরি করতে সাহায্য করবে। দেখো কিভাবে স্ট্র্যান্ডটা তৈরি হলো। দেখো একটি পলিনিউক্লিওটাইড চেঞ্জ এভাবে তৈরি করা হলো, একটু আগেই দেখলে তোমরা। পুরো কমপ্লিট হলে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়াবে। এটা একটা চেন, ঠিক এই রকমভাবে এর অপোজিটে এটা যদি 5 প্রাইম থেকে, দেখো এটা যদি 5 প্রাইম, যেহেতু এটা ফসফেট প্রান্ত, আর এটা হচ্ছে নিচের দিকে 3 প্রাইম এই প্রান্ত, এর যে পাশে যেই স্ট্র্যান্ডটা তৈরি হবে বা তন্তুটা তৈরি হবে সেটা ঠিক উল্টো হবে, উল্টো দিকে, অর্থাৎ এটা এইদিকে 5 প্রাইম থাকবে, এর এইদিকে 3 প্রাইম থাকবে। তাহলে একটা দিকে চেন তোমরা দেখো কিভাবে তৈরি হলো, ফসফেট তার সঙ্গে সুগার, এবং এইদিকে হচ্ছে বেস, আবার ফসফেট সুগার বেস, ফসফেট সুগার বেস, ফসফেট সুগার বেস, এবং একেবারে নিচে হাইড্রক্সিল প্রান্ত থাকছে বলে সেটাকে বলা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এবারে দেখো ঠিক একইভাবে একদিকে স্ট্র্যান্ড যখন তৈরি হলো, তোমাদের বললাম 5 প্রান্ত থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম পর্যন্ত, তার অপোজিট দিকে কি হবে? উল্টো 3 প্রাইম টু 5 প্রাইম। এবারে এদের সঙ্গে একই রকমভাবে কি হবে? এ আর টি, জি সি, এইভাবে পরপর তৈরি হবে। এটা একটা রুল, 4 গ্রাফের রুল রয়েছে। এ সবসময় দেখো এখানে ডাবল বন্ড দিয়ে টি মানে থাইমিনের সঙ্গে যুক্ত হবে, এবং সি সবসময় ট্রিপল বন্ড দিয়ে গুয়ানিন অর্থাৎ জি এর সঙ্গে যুক্ত হবে। এটা হচ্ছে 4 গ্রাফের রুল, তোমরা এটা তৈরি করবে। এবং দেখো যেহেতু অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটো কি পেয়েছিলে? পিউরিন। আর থাইমিন সাইটোসিন এটা হচ্ছে পিরিমিডিন পেয়েছিলে। টোটাল কিন্তু একই হবে, অর্থাৎ অ্যাডেনিন প্লাস গুয়ানিন যা হবে, থাইমিন প্লাস সাইটোসিনও কিন্তু এক হবে। ধরো এটা যদি 50% হয়, এটাও কিন্তু 50%ই হবে। এবার ধরো তোমাদের অঙ্কে বলে দেওয়া হলো যে এইটা হচ্ছে গিয়ে 20%, এ 20%, তাহলে জি কত হবে? জি তাহলে তখন তোমার 30% হবে, বুঝে নিতে হবে। এইভাবে কিন্তু ছোট ছোট 1 নম্বরের অঙ্কও দিতে পারে। এবার ফুল ছবিটা তোমরা দেখো যে কিভাবে, এইখানে দেখো এই ছবিটা ফলো করো, কিভাবে তৈরি হচ্ছে জি আর সি এর মধ্যে, এখানে হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি হচ্ছে, জোড়া লাগছে, এইভাবেও ঠিক এ টি তারপরে জি সি এইভাবে হচ্ছে। সামনে যে ডিএনএ সুপার হেলিক্সের ছবিটা দেখতে পাচ্ছ, দেখো সেখানে এ টি জি সি এইভাবে পরপর যে নাইট্রোজেন বেসগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত রয়েছে, এক জোড়াকে বলা হচ্ছে বেস পেয়ার। এবারে দেখো ডিএনএ যদি দৈর্ঘ্য বরাবর দেখি, কোনো খাঁজ রয়েছে বেশ গভীর, আবার কোনো খাঁজ রয়েছে একটু কম গভীর। যেগুলো বেশি গভীর সেগুলোকে বলা হচ্ছে মেজর গ্রুপ, আর তার মাপ হচ্ছে 34 আর্মস্ট্রং। আর যেখানে মাইনর গ্রুপ হচ্ছে অর্থাৎ ছোট খাঁজ, তার মাপ কিন্তু আরো অনেকটাই কম রয়েছে। এক একটা যে পাশাপাশি বেস, তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.34 ন্যানোমিটার।
এবং তোমরা জানবে যে এক একটা যে হোল মানে সম্পূর্ণ যে একটা পাক, সেই পাকের মধ্যে 10 বেস পেয়ার থাকে সাধারণত BDNA এর ক্ষেত্রে। এবার তাহলে 10 বেস পেয়ার যদি 34 আর্মস্ট্রং হয়, হয়তো তোমাদের কোশ্চেনে দিয়ে দিল যে 46 বেস পেয়ারের তাহলে মাপ কত হবে, কত আর্মস্ট্রং, তাহলে সেই হিসেবে তোমরা অঙ্কটা করে নেবে। 10 বেস পেয়ার যদি 34 আর্মস্ট্রং হয়, তাহলে 46 বেস পেয়ার সমান সমান কত হবে। এইভাবে যেই মাপটাই দেবে তোমরা বের করে নেবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে দুটো সুতো ডিএনএ, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 2 ন্যানোমিটার। এবারে চলে এসো, ওই যে ডিএনএরই একটা পার্ট, ডিএনএর মধ্যে কিন্তু অনেক অংশ থাকে যেখানে যে কার্যকারী কোনো জিন থাকে না। ফলে যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে এবং তার পরবর্তী সময় প্রোটিন সংশ্লেষ হবে, তখন সেই অকেজো জিনগুলোকে বাদ দিতে হয়, কোনো দরকার নেই। সেই অকেজো জিন বহনকারী যে পার্ট, সেগুলোকে বলা হচ্ছে ইন্ট্রন। দেখো এখানে এই কালার দিয়ে বোঝানো হয়েছে। আর যেখানে কার্যকারী জিন বহন করছে ডিএনএ যে পার্টগুলো, তাকে বলা হচ্ছে এক্সন। এর পরের যে ঘটনা স্প্লাইসিং হয়। স্প্লাইসিং মানে এই যে অকেজো অংশগুলো কেটে কেটে বাদ হয়ে যায়, শুধু এক্সন দিয়েই তৈরি অংশগুলো থাকে। তার ফলে সেই যে ডিএনএর পার্ট, সেখান থেকে আবার এমআরএনএ তৈরি হয়। তা এখানে বলেই দিচ্ছি তাহলে তোমাদের, শুধু এক্সন ইন্ট্রনগুলো যখন কেটে বাদ হয়ে গেল, শুধু এক্সন পার্ট থাকছে। এক্সন যখন থাকছে, এটাকেও তখন ডিএনএরই পার্ট বলবো, অর্থাৎ ডাবল হেলিক্স থাকছে। তারপরে এখান থেকে এটাও ডাবল হেলিক্স টানা থাকছে। এরপরে এই ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ, এবং এমআরএনএ তৈরি হয়ে যাওয়ার পর তৈরি হবে প্রোটিন সংশ্লেষ। ডিএনএ প্যাকেজিং নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করি। দেখো, মানুষের প্রতিটি কোষে ডিএনএ এর যে লেন্থ 2.2 মিটার, অর্থাৎ প্রায় 3 মিটারের কাছাকাছি হতে পারে। সেখানে নিউক্লিয়াসের মাপ কত? 10⁻⁻6 মিটার। এবার দেখো তাহলে যে এত বড় ডিএনএ ওইটুকু জায়গার মধ্যে কিভাবে থাকবে? আবার ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের অংশ, অতএব ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কে থাকতে গেলে খুব সেখানে কুণ্ডলিত হয়ে, মানে সুপার কয়েল হয়ে, খুব ফাইনলি সেখানে পাক খেয়ে খেয়ে থাকতে হবে। ডিএনএ এর সঙ্গে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন, এগুলো মিলেমিশে তৈরি হচ্ছে ক্রোমাটিন, এবং ক্রোমাটিন দিয়ে তৈরি হচ্ছে আবার ক্রোমোজোম। অ্যামাউন্ট অফ ডিএনএ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ ক্রোমোজোম, অর্থাৎ ডিএনএ পরিমাণ যত বেশি হবে, ক্রোমোজোমে তাকে জায়গা পেতে গেলে তত বেশি একে পাক খেয়ে থাকতে হবে। এবারে সামনে যে তোমাদের চিত্রটি আছে, দেখো ডিএনএ সম্পর্কে তো অনেক কিছুই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবারে গোল গোল যে প্রোটিন গুলো দেখো পাশে রয়েছে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এবার কি কি রকমের থাকে? H2A, H2B, H3 এবং H4, এই যে 4 রকমের হিস্টোন প্রোটিন পেলে এগুলো 2 সেট করে থাকে। এছাড়া আরেকটা রয়েছে H1 প্রোটিন, একে লিঙ্কার প্রোটিন বলা। এই H2A, H2B, H3 এবং H4 এগুলো যেহেতু ডাবল সেটে রয়েছে, এই ডাবল সেটে মিলে মোট 8টা হলো। 8টা দেখো একটা পুরো একটা কি বলবো, একটা মানে সলিড শেপ তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে অক্টেট। এই যে অক্টামার, হিস্টোন অক্টামার, এর গায়ে দেখো ডিএনএ 2.5 বার প্যাচ দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা সামনের ছবিতে যে নীল সুতোর মতো, যেটা 2.5 বার এই যে হিস্টোন অক্টামারকে প্যাচ দিচ্ছে, তৈরি হচ্ছে নিউক্লিওজোম। এবার এই যে নিউক্লিওজোম, সেইটা আবার কি হচ্ছে, একটা মধ্যবর্তী যদি কোনো আমরা অ্যাক্সিস কল্পনা করতে পারি, সেই মধ্যবর্তী অ্যাক্সিসের চারপাশ দিয়ে সেটা লেফট সাইডে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রমশ পাক খেতে 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 এটা একটা আবার তৈরি করছে লম্বা একটা বারের মতো বা অক্ষের মতো। সেইটা আবার
কুণ্ডলিত হচ্ছে। এইভাবে কুণ্ডলিত হতে হতে সেটা তৈরি করছে কি, তৈরি করছে ক্রোম্যাটিন, এবং তারপরে ক্রোম্যাটিন দিয়ে সমগ্র ক্রোমোসোমে দেখ। এবারে দেখো একটা অ্যাপ্রক্স লেন্থ অফ ডিএনএ, সেটা যদি 1400 ন্যানোমিটার হয়, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে মোট 700 পাক কিন্তু ডিএনএ কে খেতে হবে ওই ক্রোমোসোমে থাকবার জন্য। এটাকে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে সুপার কয়েলিং। মোটামুটি তোমাদের সঙ্গে এইটুকুই সুপার কয়েলিং সম্পর্কে আলোচনা করলাম। এখান থেকে বিশেষ উল্লেখযোগ্যভাবে যেটা তোমরা পড়বে যে হিস্টোন অক্টামার কি, হিস্টোন অক্টামারের মধ্যে কি কি ধরনের প্রোটিন থাকে, যেমন বলে দিলাম H2A, H2B, H3 এবং H1। দেখো আরেকটা জিনিস, এখানে H1 এর কথাটা এই ছবিতে বোঝা যাচ্ছে না। যেখানে নিউক্লিওজোম তৈরি হলো এবং নিউক্লিওজোমের যে হিস্টোন অক্টামারের উপরে ডিএনএ আড়াই প্যাচ দিল, এবার সেই যে ওপরের অংশ, অর্থাৎ ডিএনএ এর ওপরের সুতো থেকে নিচে যেই অংশটা ঢুকছে এবং যেই অংশটা ছেড়ে যাচ্ছে, এইখানে রয়েছে H1, সেই লিঙ্কার প্রোটিনটা। যেহেতু লিঙ্ক করছে তাই একে বলা হচ্ছে লিঙ্কার প্রোটিন। এই মোটামুটি তোমাদের সুপার কয়েলিংটা তোমরা করবে, নিউক্লিওজোমও ভীষণ ইম্পর্টেন্ট। তা আজকের ভিডিওতে তোমাদের এইটুকুই পড়া হলো।